আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের রাতের সংবাদ শুরু করছি। আমি রফিকুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজার সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘ মহাসচিবের। প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে মন্তব্য রুহুল কবির রিজভীর। ইতিহাসে প্রথম বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $3,000 এবং শেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। এবার বিস্তারিত, শুরুতেই জাতীয় প্রসঙ্গ। রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ সম্ভাব্য সব দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বাংলাদেশে সফররত সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এ সময় রোহিঙ্গাদের তহবিল ও বিশ্ব মানবতা সংস্থাগুলো সাহায্য কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের সংস্কৃতি কেন্দ্র ঘুরে দেখেন। এর আগে ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গুতেরেস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ এবং সমর্থন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে জাতিসংঘ মহাসচিবের কক্সবাজার সফর। শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকী আজম মীর প্রতীক। এই সফর রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সারেজমিনে পর্যবেক্ষণ এবং তাদের সহায়তায় আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ এবং খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এই কেন্দ্রটি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের জন্য নির্মিত হচ্ছে, যা বাংলাদেশের পরিবেশ বান্ধব উন্নয়নের প্রতীক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সরাসরি উখিয়ার রোহিঙ্গা শিবিরে যান, যেখানে তিনি লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র এবং পাটজাত পণ্য উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পাটজাত পণ্যের উৎপাদন মেশিন চালিয়ে অভিজ্ঞতা নেন, যা রোহিঙ্গা নারীদের আত্মনির্ভরশীলতায় ভূমিকা রাখছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন। এই ইফতার মাহফিল মানবতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করে, যেখানে বিশ্ব নেতারা শরণার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ইফতারের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে জাতিসংঘ মহাসচিব গুতেরেস রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবর্তনের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন গুতেরেস। This time in solidarity with the Rohingya refugees and with the Bangladeshi people that so generously hosts them. And in this visit, I already heard 2 clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এছাড়াও বাংলাদেশ বর্তমানে যে সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সবার জন্য একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের সহায়তার বিষয়টি তিনি উল্লেখ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করেন। আন্তোনিও গুতেরেসের এই সফর রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদা ইভা, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বর্তমান সময়ে নির্যাতিত আসিয়ার মৃত্যুর বিষয়টি কোনোভাবেই দেশবাসী মেনে নিতে পারছেন না বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তার মতে, বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ হবে, কিন্তু প্রশাসনের স্রোত ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতকারীরা নানাভাবে আশকারা পাচ্ছে। বিগত ১৬ বছর দুঃশাসনে শান্তি ও সামাজিক সংহতি বিনষ্ট করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, দুর্বৃত্তায়নের ব্যাপক প্রসার ঘটিয়ে সমাজকে দুর্গন্ধময় করার চেষ্টা করা হয়েছে। সম্প্রতি মাগুরায় বোনের শ্বশুর বাড়িতে বোনের শ্বশুর কর্তৃক ৮ বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং কয়েকদিন চিকিৎসারত থেকে গতকাল তার মৃত্যুবরণ সারা জাতিকে বিমূঢ় বেদনায় বেদনার্ত করেছে। এই মর্মান্তিক ঘটনায় সারা জাতির চোখ অশ্রু সজল। দীর্ঘ দুঃশাসনের মানবিকতা, নৈতিকতা, ন্যায্যতা, ন্যায় বিচার অদৃশ্য করেছিলেন শেখ হাসিনা। অপকর্মকারীরা অধিকাংশই ছিল শেখ হাসিনার দলের লোক, কারণ এরা জনসেবার চেয়ে আত্মসেবাকেই বড় করে দেখেছে। কিসের দেশ, কিসের জনসেবা? এক একটা মন্ত্রী আঙ্গুল ফুলে, এক একটা এমপি, আওয়ামী লীগের লোকজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। একজন ছাত্র নেতা সে ২,০০০ কোটি টাকা পাচার করে, ছাত্রলীগের এক নেতা। এই ধরনের অসংখ্য ঘটনা ঘুরি ঘুরি। যে দেশে দুর্নীতি, যে দেশে টাকা পাচার হয়, সেই দেশে নারী শিশু নির্যাতন তো একটা স্বাভাবিক ঘটনা। কারণ এই ক্ষমতাসীনরাই, তৎকালীন ক্ষমতাসীনরাই এই অনাচারগুলোকে প্রতিষ্ঠিত করেছে বলেই নারীরা, শিশুরা কেউ রেহাই পায়নি। এদিকে ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের জুলাই গণহত্যা রিপোর্টে উঠে এসেছিল তৎকালীন সময়ের বর্বরতা, নির্যাতনের নির্মম তথ্য। শিশুদেরকে ছাড় দেওয়া হয়নি ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে। জাতিসংঘের প্রতিবেদনটি যা পরে দালিলিক প্রমাণপত্র হিসেবে আখ্যা পায়। তবে প্রশ্ন থেকেই যায়, ফ্যাসিস্ট সরকারের বিচার কি আদৌ সম্ভব? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার। গুলি খাইছে একটা। এক বড় না দুই বড়, হাসিনা আপার ডর বড়। এমনই ডর পয়দা করতে পারেন যা ছিল দুর্ভেদ্য। সে নজির আমরা দেখেছি, আয়নাঘর থেকে শুরু করে হারুন সাহেবের ভাতের হোটেল পর্যন্ত, কিংবা হোটেলের পতিতালয় থেকে শুরু করে নামাজ পড়া অবস্থায় ইমাম সাহেবের তাকবীরের ধ্বনিতেও। কথায় আছে, সহ্যেরও সীমা থাকে আর পাপেরও শেষ হয়। তবে তার মূল্য কত? ১৪০০ তাজা প্রাণ। বলছি ফ্যাসিস্ট হাসিনার কুকীর্তি নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কথা। জাতিসংঘের প্রতিবেদনে যেসব তথ্য বেরিয়ে এসেছে তা শুনলে আপনি রীতিমতো আঁতকে উঠবেন। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরাসরি নির্দেশে ১,৪০০ জন মানুষকে হত্যা করা হয়, যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল ও প্রাণঘাতী মেটাল প্যালেটস লোড করা শটগানে নিহত হয়েছেন। এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহার করে থাকে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হন। কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। এই প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনার অপকর্মের আরও ভয়াবহ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী
11,700 জনের বেশি মানুষকে গ্রেপ্তার ও আটক করা হয়েছিল শুধু জুলাই মাসেই। একই সাথে শিশুদের প্রতি একটুও সদয় ছিল না এই ফ্যাসিস্ট সরকারের। অভ্যুত্থানে নিহতদের মধ্যে প্রায় 12 থেকে 13% শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। শুধু তাই নয়, পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী শিশুদের টার্গেট করে হত্যা করেছে, আবার ইচ্ছাকৃতভাবে পঙ্গুও করেছে, এমনটাই উঠে আসে প্রতিবেদনে। নির্বিচার গ্রেফতার, অমানবিক আটক, নির্যাতন ও অন্যান্য ধরনের নিপীড়ন তো ছিলই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন ও অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, একই সাথে ঘটনাগুলোতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়। গা শিউরে ওঠার মতো তথ্য হলো, বাংলাদেশ পুলিশ, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সরাসরি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যাদের মধ্যে 95 জনের নাম এবং তাদের ভূমিকাও উঠে আসে প্রতিবেদনটিতে, যারা সহিংস হামলায় ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহ করেছিল। সেই অস্ত্র ব্যবহারকারীদের নামও প্রকাশ করা হয়। তাদের মধ্যে 10 জন তৎকালীন সংসদ সদস্য, 14 জন স্থানীয় আওয়ামী লীগ নেতা, 16 জন যুবলীগ, 16 জন ছাত্রলীগ নেতা এবং পুলিশ সদস্য ছিলেন 7 জন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য থেকে জানা যায়, এক বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভ দমনের জন্য বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন। এখন প্রশ্ন হলো, এ প্রতিবেদনের কার্যকারিতা কি? ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার প্রক্রিয়া শুরু করতে প্রয়োজন রেফারেন্স ও দালিলিক প্রমাণ। সেই প্রমাণ ইতোমধ্যেই জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের মাধ্যমেই পাওয়া গেছে। এখন দেখার বিষয় হলো, বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করতে পারেন কিনা। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ। এবার জেলা সংবাদ। কুমিল্লার দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে স্থানীয় এক যুবদল নেতার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। দাউদকান্দি সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দির মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামুনুর রশিদ বাবুকে আসামি করে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এর আগে সেনা ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র, গুলি দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় দাউদকান্দি থানায় মামলাও হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $3,000 পৌঁছেছে, যা ইতিহাসে এই প্রথম। মূলত ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে অনিশ্চয়তা দেখা দেয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার সোনার দাম আউন্স প্রতি 2.94% বেড়ে $3,000 পৌঁছায়। এ নিয়ে চলতি বছর 13 বার বিশ্ববাজারে সোনার দাম রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালো। মূলত ইউরোপের ওপর নতুন করে শুল্ক হুমকির পর বিশ্ববাজারে সোনার দাম বেড়ে তা সর্বোচ্চ হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন ও শ্যাম্পেইন সহ অন্যান্য অ্যালকোহল যুক্ত পণ্যের উপর 200% শুল্ক আরোপের হুমকি দেন। জানাবো খেলার খবর।
আইপিএল এর আসন্ন আসরের আগে শেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। অলরাউন্ডার আকসার প্যাটেলকে অধিনায়ক হিসেবে মনোনীত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল লোকেশ রাহুলকে, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। প্যাটেলকে অধিনায়ক নিযুক্ত করতে পেরে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন দলটির চেয়ারম্যান কিরণ কুমার গান্ধী। তার মতে 2019 সাল থেকে প্যাটেল দিল্লি দলের গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। অন্যদিকে গত 2 আসরের সহ অধিনায়ক থাকা প্যাটেল নতুন দায়িত্বে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। দিল্লির হয়ে আইপিএল এ 82টি ম্যাচ খেলে 967 রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন 62টি উইকেট। সব মিলিয়ে আইপিএল এ 150টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই অলরাউন্ডারের। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। হয়ে গেল মাইসেলফ অ্যালেন স্বপন 2 এর ঘোষণা। শুক্রবার দুপুরে চরকির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সিজন 2 এর মুক্তির বিষয়ে নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পাবেন দর্শকরা। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন, মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, আমার 400 কোটি টাকা কোথায়। এর আগে মাইসেলফ শামসুর রহমান ওরফে স্বপন সংলাপ দিয়ে শেষ হয়েছিল দর্শকপ্রিয় ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। শেষ দৃশ্যে কে এই মুখ ঢাকা মানুষ, কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি, এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত প্রথম সিরিজটি। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজার সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘ মহাসচিবের। প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। ইতিহাসে প্রথম বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $3000। এবং শেষ দল হিসেবে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি রফিকুল ইসলাম। আল্লাহ হাফেজ।